ত্রিপুরার সরকারি কর্মচারীদের জন্য অ্যাডক প্রমোশন যে রিলেটেড একটা নোটিফিকেশন জারি করেছিল 2021-এ, সেই নোটিফিকেশন মূলে যারা যারা অ্যাডক প্রমোশন পেয়েছে তাদের প্রমোশনকে রেগুলার প্রমোশন হিসাবে কাউন্ট করা হবে, এটাই মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই সিদ্ধান্তর উপর ভিত্তি করে কিছু নেগেটিভ পয়েন্ট অফ ভিউ যেটা তৈরি হচ্ছে তা নিয়ে কর্মচারীদের মাঝে একটা উদ্বেগ সৃষ্টি হয়েছে। রাজ্য সরকার সিদ্ধান্ত কী নিয়েছে যে অ্যাডক প্রমোশন যারা যারা পেয়েছে তাদের প্রমোশনকে রেগুলার প্রমোশন কনভার্ট করা হবে। তবে এখানে সাবজেক্ট টু আউটকাম অফ দ্য SLP @19,765 থেকে 19,768 অফ 2025 পেন্ডিং বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট। এখানে রেগুলার প্রমোশন দেওয়া হবে কর্মচারীদের, মন্ত্রিসভার সিদ্ধান্তকে ধন্যবাদ, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে 10,300 শিক্ষকদের কিন্তু ফার্স্ট বছর পর রেগুলেশন করেছিল রাজ্য সরকার তৎকালীন, কিন্তু সাইডে লেখা ছিল কি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে চাকরি চলে গিয়েছে। এখন যেহেতু এখানে সাবজেক্ট টু আউটকাম বলাই হয়েছে যে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে, সুপ্রিম কোর্টে যদি কোনো কারণে নেগেটিভ কোনো জাজমেন্ট বেরোয় তাহলে কর্মচারী তাদের রেগুলার প্রমোশন নিচ্ছে, প্রমোশনের পর গ্র্যাজুইটি লিপসেলে অন্যান্য বেনিফিটগুলো নিচ্ছে, তাদের কি হবে সে নিয়ে সবচেয়ে বড় উদ্বেগ। এখন এই যে ত্রিপুরা সরকার অ্যাডক পদোন্নতি আর তার পূর্ববর্তী যে নিয়মিতকরণ প্রক্রিয়া ঘিরে রাজ্য কর্মচারীদের মাঝে একাংশের মাঝে ক্রমশ বাড়ছে অসন্তোষ এবং বিভ্রান্তি। কেন? বিশেষ করে অর্থ দপ্তরের সম্পত্তি মেমো প্রকাশ করে প্রশাসনিক মহলে নতুন করে শুরু করেছে জোর আলোচনা। যে সিদ্ধান্তকে এতদিন কর্মচারীদের বৃহত্তর স্বার্থরক্ষা পদক্ষেপ বলে তুলে ধরা হয়েছিল, বাস্তবে তার পরিধি কতটা, সেই প্রশ্ন এখন সামনে চলে এসেছে। 2021 সালে GAPNT দপ্তরের তরফে অ্যাডক পদোন্নতি নিয়ে চালু হওয়ার পর বহু কর্মচারীর মধ্যে আশার সঞ্চার হয়েছিল। দীর্ঘদিন ধরে পদোন্নতি সংক্রান্ত জটিলতা, আদালত নির্ভর প্রশাসনিক প্রক্রিয়া এবং শূন্যপদ থাকা সত্ত্বেও স্থায়ী প্রমোশন না হয় কর্মচারীদের একাংশের মধ্যে হতাশা ছিল প্রবল। সেই পরিস্থিতি সরকার যখন অ্যাডক পদোন্নতি নিয়ন্ত্রণের সাথে হাতে, তখন স্বাভাবিকভাবে বহু কর্মচারীর মাঝে কর্মজীবনের স্থায়ী সমাধানের ইঙ্গিত বলে মনে করা হয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে সবাই ধন্যবাদ জানিয়েছিল অ্যাডক প্রমোশন প্রতি নিয়ে আসার জন্য। কিন্তু সরকারি স্তরে এমন কোনো বার্তাই সামনে এসেছিল যে নিয়মিতকরণের ফলে সংশ্লিষ্ট কর্মচারী চাকরি কাল গণনা, সার্ভিস বেনিফিট, অন্যান্য প্রশাসনিক সুবিধা পাবে। মন্ত্রিসভার সিদ্ধান্ত ও পরবর্তী ব্যাখ্যাগুলি সেই প্রত্যাশাকে আরও জোরদার করেছিল। ফলে প্রশাসন স্তরে এই ধরনের ধারণা তৈরি হয় যে বহু বছর ধরে ঝুলে থাকা পদোন্নতি অনিশ্চয়তা অবসান করতে চলেছে। কিন্তু অর্থ দপ্তরের সাম্প্রতিককালে একটা মেমো সামনে আসার পর সেই ধারণার সঙ্গে বাস্তবে একটা স্পষ্ট ফারাক ধরা পড়েছে বলে অভিযোগ উঠেছে। কর্মচারীদের একাংশ বক্তব্য মেমোটি গভীরভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যাবে যে নিয়মিত মূল সুবিধা পেনশন নির্ধারণ, সংশোধিত পেনশন, অবসরকাল আর্থিক সুবিধার মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে। ভবিষ্যৎ পদোন্নতি, জ্যেষ্ঠতা কিংবা কর্মজীবনের ধারাবাহিক অগ্রগতির বিষয়টি সেখানে স্পষ্ট কোনো অনিশ্চয়তা নেই। শুধুমাত্র ওই মেমোরেন্ডামে চাকরির অবসরকালে যে বেনিফিটগুলি সেগুলোর কথাই বলা হয়েছে। সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে কর্মচারীদের মাঝে, কারণ তাদের একাংশের দাবি সুপ্রিম কোর্টের চলমান মামলার প্রেক্ষাপটে ওয়ান টাইম অ্যাডক প্রমোশনের এরপর পুনরায় পদোন্নতির সুযোগ নিয়ে আইনি জটিলতা রয়েছে। সেই বিষয়টি যদি আগে থেকেই প্রশাসনের জানা থাকে তাহলে কেন গোটা নীতিকে কর্মচারীর বৃহত্তর স্বার্থক পদক্ষেপ হিসেবে প্রস্তাবন করা হলে সেটি হচ্ছে প্রশ্ন। প্রশাসন বলে আরেকটি অভিযোগ ঘুরতে শুরু করেছে। কর্মচারী একাংশ মতে এই নিয়মিতকরণ প্রক্রিয়াটি নেপথ্যে বৃহত্তর কর্মচারীর সাথে পাশাপাশি নির্দিষ্ট কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক প্রশাসনিক প্রয়োজনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে 2003 ব্যাচের কিছু TCS আধিকারিক IS পদোন্নতির ক্ষেত্রে এই অ্যাডক পদোন্নতির পদকে নিয়মিত করার প্রয়োজন ছিল বলে এই প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নেওয়া যাওয়া হয়। এমন অভিযোগ শোনা যাচ্ছে প্রশাসন অন্তরে, যদি এই অভিযোগের কোনো সরকারি স্বীকৃতি বা প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। প্রমোশন বিশেষ করে 2021 থেকে 2026 যে প্রমোশনগুলো হয়েছে কর্মচারীদের ম্যাক্সিমাম আপার স্কেলে যারা আছে, অফিসার স্কেলের যারা আছে, TCS অফিসার, ইঞ্জিনিয়ার যে পোস্টগুলো আছে সেখানে পদোন্নতি হয়েছে। লয়ার সার্কেলে যেমন গ্রুপ ডি ক্যাটাগরি স্টাফরা বা শিক্ষকরা কিন্তু সেই পদোন্নতির কিন্তু কোনো বেনিফিট পায়নি। অর্থাৎ বৃহৎ অংশের কর্মচারী যারা গ্রুপ ডি হিসাবে চাকরি করছে ত্রিপুরা সরকার অধীনে, তারা কিন্তু পদোন্নতির বেনিফিট নামমাত্র পেয়েছে, কিছু সংখ্যক পেয়েছে, ম্যাক্সিমাম কর্মচারী কিন্তু এখন পায়নি। তাই এই যে রেগুলার পদোন্নতি কনভার্ট করা কিংবা অ্যাডক পদোন্নতি তৈরি করা সমস্ত কিছুই ছিল উচ্চপদস্থ কর্মচারীদের মানে বেনিফিট পেয়ে দেওয়ার একটা মাধ্যম। যাই হোক, বর্তমানে অ্যাডক প্রমোশনের পলিসি যারা পেয়েছে বা অ্যাডক প্রমোশন বা রেগুলার প্রমোশন যারা কনভার্ট হবে তাদের মাঝেও কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে যে সুপ্রিম কোর্টে যদি কোনো রায় যদি নেগেটিভ পয়েন্ট অফ ভিউ আসে তাহলে এই প্রমোশন
পলিসিটা কিন্তু অবৈধ হিসেবে কার্যকর হবে, তখন কিন্তু সমস্ত কর্মচারী যারা বেনিফিট পেয়েছে অর্থাৎ পেনশনে চলে গিয়েছে বা যাই হয়েছে তাদের কিন্তু সেই অর্থ কিন্তু সরকারি অর্থ হয়তো ফেরত দিতে হতে পারে, অথবা তাদের পেনশন বেনিফিটে যে পেনশন তার পরিমাণ হ্রাস হতে পারে, কেজিউটি লিপসিটি সব কিছুই কিন্তু তাদের হ্রাস বা কমতে পারে, যার জন্য তাদের ফিনান্সিয়ালি অনেকটা বড় বার্ডেন কিন্তু তৈরি হবে। সব মিলে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে সরকারের তরফে স্পষ্ট ব্যাখ্যার দাবি উঠছে, কারণ বহু কর্মচারী বক্তব্য তারা এই নীতিকে শুধুমাত্র পেনশন সংক্রান্ত সুবিধা হিসাবে দেখেনি, বরং কর্মজীবনের স্বাভাবিক অগ্রগতির পথ হিসেবেই ভেবেছিল। আর সেই প্রত্যাশা বর্তমান বাস্তবতা ফারাকি এখন প্রশাসন অন্তর অসন্তুষ্টের অন্যতম বড় কারণ হয়ে উঠেছে। ফলে প্রশ্ন উঠেছে, অ্যাডক পদোন্নতি নিয়মিত যে প্রক্রিয়া আদৌ কি বৃহত্তর কর্মচারীর সাথে উদ্যোগ ছিল, নাকি প্রশাসনিক প্রয়োজন সীমিত কয়েকজন আধিকারিকের ভবিষ্যৎ পদোন্নতির বাস্তবতা থেকেই তার জন্ম? সেই বিতর্ক এখন ক্রমশ তীব্র হচ্ছে প্রশাসনিক মহলে, কারণ একটা নির্দিষ্ট অংশের কর্মচারীরা প্রমোশন পাচ্ছে, মন্ত্রিসভার সিদ্ধান্ত দিয়ে প্রমোশন পাচ্ছে হাই স্কেলে যারা আছে, কিন্তু গ্রাউন্ড লেভেলে যারা ক্লারিক্যাল পোস্টে শিক্ষক, পোস্ট গ্রাজুয়েট, গ্রাজুয়েট টিচার, আন্ডার গ্রাজুয়েট টিচার যারা আছে বা মাল্টিস্টেট স্টাফ যারা আছে, তারা কিন্তু পদোন্নতি সেই বেনিফিটটা কিন্তু ঠিকঠাকভাবে পাচ্ছে না, পদোন্নতি কিন্তু পাচ্ছে না, ভ্যাকেন্সি ক্রিয়েশন করা হচ্ছে না, বা ভ্যাকেন্সি থাকতেও কিন্তু তাদের শূন্যবোধগুলো, আপার স্কেলের শূন্যবোধগুলো পূরণ করা হচ্ছে না। তার জন্য কর্মচারীদের মাঝে একটা সংশয় তৈরি হয়েছে। এর উপর ভিত্তি করে আজকে এই আর্টিকেলটা উঠে এসেছে প্রভাতী দৈনিক সংবাদে, যে অ্যাডক পদোন্নতি নিয়ে বিতর্ক, কর্মচারীরা তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, যারা পদোন্নতি পেয়েছে তারা উদ্বেগে আছে, যারা পদোন্নতি পায়নি তারাও উদ্বেগে আছে যে আমাদের পদোন্নতি কবে হবে, আমরাও 15-20 বছর ধরে ত্রিপুরা সরকারের সার্ভিস দিয়ে আছি, আমাদের কথা কি চিন্তা করবে? আমাদের সময় আমরা যখন চাকরি পেয়েছি, যে এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছিল উনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এখনও লোয়ার ডিভিশন ক্লারিক্যাল পোস্টে আছি, আপার ডিভিশন ক্লারিক্যাল পোস্টে আছি, আমাদের কোনো পদোন্নতি হচ্ছে না। আমাদের সময় যারা জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড বিতে যারা চাকরি পেয়েছিল ডিপ্লোমা স্কেলে, তারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তারপর আরও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যাচ্ছে, কিন্তু আমরা সেই লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে আছি। আমাদের পদোন্নতির ব্যাপারে কী হবে? মানে গ্রাউন্ড লেভেলে যারা আছে, গ্রাজুয়েট টিচার, আজকে 20-25 বছর গ্রাজুয়েট টিচার চাকরি করছে, পিজিটি কবে পদোন্নতি হবে বা আপার স্কেল কবে পদোন্নতি হবে? যদি এমএসসিবি বেনিফিটই থাকতো তাহলে কিন্তু 10 বছর পর পর সবার কিন্তু বেসিকটা চেঞ্জ হতো, বেসিক চেঞ্জের সাথে সাথে লেভেলটা চেঞ্জ হতো। যেহেতু এমএসসিপি বেনিফিট নেই, তাহলে পদোন্নতি একটা রাস্তা নিজের পে স্কেলকে চেঞ্জ করার জন্য। তাই সরকার একেবারে এমএসসিপি চালু করুক নিচু স্তরের কর্মচারীদের জন্য, আর নাহলে পদোন্নতির ব্যবস্থা করা হোক, কারণ সমস্ত কর্মচারীরা, যে গ্রুপ সি হোক, গ্রুপ ডি হোক, এ বি হোক, সবাই কিন্তু ত্রিপুরা সরকারের জন্য কাজ করে, ত্রিপুরা সরকার ডেভেলপমেন্টে কাজ করে। গ্রুপ এ অফিসার বেশি কাজ করে, গ্রুপ সি অফিসার বেশি কাজ করে, এরকম নয়। বেতন অনুযায়ী যার যার দায়িত্ব আছে সবাই কিন্তু নিষ্ঠার সাথে সেটা পালন করছে। তাই সমস্ত কর্মচারীদের দাবি যাতে প্রমোশন পলিসি, প্রমোশন নীতিটা সবার জন্য সমানভাবে যাতে সরকার এটা কার্যকর করে, শুধু একটা অংশ আধিকারিক বা যারা উচ্চ পদে আছে তাদের জন্য যাতে শুধু মানে কার্যকর না করে সবার জন্য যাতে সমভাবে কার্যকর করে, তাহলে কর্মচারীদের ভবিষ্যৎ নিয়ে যে উদ্যোগটা তার একটা শ্রেষ্ঠ সমাধান হবে। ধন্যবাদ।